বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সরকারি উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত। আমি মোহাম্মদ রবিউল আলম রিপন, সহকারী শিক্ষক, সরকারি উচ্চ বিদ্যালয়, সোনামণি, নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের সাথে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। তো তোমরা তোমাদের প্রয়োজনীয় বই, খাতা, কলম ইত্যাদি নিয়ে মোবাইল ফোন অথবা ল্যাপটপের সামনে বসে পড়ো। আর যে অংশটি থেকে তোমাদের মনে হবে যে নোট করা দরকার, ওই অংশটুকু তোমরা ভিডিওটি বন্ধ করে অথবা মোবাইলের স্ক্রিনশট নিয়ে রাখবে, পরবর্তীতে যাতে দেখে নিতে পারো। আর এই ক্লাসটি থেকে তোমরা তোমাদের বিজ্ঞান বিষয়ে প্রথম অ্যাসাইনমেন্ট সম্পর্কে ধারণা লাভ করবে। তো আমি আর কথা না বাড়িয়ে শুরু করতেছি আজকের অনলাইন ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতেছ। এখন ছবিতে কি দেখতে পেলে? আমি যদি তোমাদের একটু সহযোগিতা করি। এখানে একটা কোষ দেখা যাচ্ছে। তোমরা যদি খেয়াল করো, এটা হচ্ছে একটা কোষ। তাহলে তোমরা একটু ছবিতে একটু চিন্তা করে বলো কি দেখতে পাচ্ছ। হ্যাঁ, অনেকেও তো ধারণা করে নিতে পেরেছ যে এই কোষটা ধীরে ধীরে বিভাজিত হয়ে দুইটা কোষ তৈরি হয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজনটা হচ্ছে একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ উৎপন্ন করার প্রক্রিয়া। তাহলে কোষ বিভাজনটা হচ্ছে যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ উৎপন্ন করে, সেই প্রক্রিয়াটা হচ্ছে কোষ বিভাজন। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আলোচনা থেকে তোমরা জানতে পারবে কোষ বিভাজনটা বর্ণনা করতে পারবে, কোষ বিভাজনের প্রকারভেদটা বর্ণনা করতে পারবে, মাইটোসিস কোষ বিভাজনের ধাপসমূহের নাম এবং ক্রোমোজোমের অবস্থান চিহ্নিত করতে পারবে, জীবের দৈহিক বৃদ্ধিতে মাইটোসিসের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা তিনটা ছবি দেখতেছ। এটা একটা ছবি, সম্পূর্ণটা এখানে একটা ছবি দেখা যাচ্ছে, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। এখন তোমরা একটু বিভাজনগুলোর, এই যে এখানে তিনটা বিভাজন, আমরা যেহেতু কোষ বিভাজন পড়াচ্ছি, তাহলে কোষ বিভাজনের তিনটা বিভাজন পদ্ধতির যে বিভাজনগুলোর মধ্যে কি কি অমিল আছে একটু চিন্তা করো তিনটার মধ্যে। হ্যাঁ, তোমরা অনেকে হয়তো ধারণা করতে পারতেছো যে এখানে যদি দেখো, যে ভিতরে যে ছোট, এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এর বাইরেটা সাইটোপ্লাজম। এখানে এই কোষটা মনে হয় একটা কোষ ধীরে ধীরে মানে সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, সরাসরি একটা কোষ ভেঙে দুইটা কোষে গেছে। আর দ্বিতীয় ছবিতে এখানেও একটা কোষ, এই কোষটা বিভাজিত হয়েছে, হওয়ার পরে চারটা নতুন কোষ উৎপন্ন হয়েছে। কিন্তু যদি একটু খেয়াল করো, এখানে যে এই কোষের ভিতরে যে নিউক্লিয়াসের ভিতরে যে অংশগুলো দেখানো হচ্ছে, এটাগুলো হচ্ছে ক্রোমোজোম। এখানে ক্রোমোজোম সংখ্যা যে ছিল 4টা, কিন্তু নতুন যে কোষগুলো উৎপন্ন হয়েছে সেগুলোর সংখ্যা হয়ে গেছে 2টা। তাহলে ক্রোমোজোমের সংখ্যাটা পরিবর্তন হয়েছে। আর আবার যদি কোষটা একটু দেখো, কোষের আকারটাও, যে কোষটা বিভাজিত হয়েছে ও তার আকার আর নতুন কোষের আকারটাও পরিবর্তন হয়ে গেছে। আবার যদি একটু খেয়াল করো, এদের যে ক্রোমোজোমের যে আমরা যে কালারগুলো দ্বারা বোঝাইছি, এটা হচ্ছে গুণাগুণ বোঝানোর জন্য কালার দেওয়া হয়েছে। এই যে দেখতে যেরকম, কিন্তু এখানে এসে ভিন্ন হয়ে গেছে, যে সাদা লালের মিশ্রণ হয়ে গেছে। এখানে ছিল দুইটা সাদা, দুইটা লাল, এখানে আসি এটার মিশ্রণ হয়ে গেছে। তাহলে এখানে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আর তৃতীয় ছবিটার মধ্যে যদি তোমরা একটু খেয়াল করো, এখানে একটা কোষ, তৃতীয় ছবিটার এই কোষটা ভেঙে দুইটা কোষ উৎপন্ন হয়েছে। এদের যে ক্রোমোজোম ছিল 2টা, এখানে যে কোষটা বিভাজিত হয়েছে তার ক্রোমোজোম সংখ্যা ছিল 2টা, এখানে আসি হচ্ছে দুইটাই আছে, প্রতিটা কোষই ঠিক মতন আছে, আগে যা ছিল এখনো তা আছে। আবার যদি একটু দেখো, ক্রোমোজোমগুলোর গুণাগুণও ঠিক আছে। তাহলে আমরা এখানে যে দেখছি, তাহলে কোষ বিভাজন কত রকম দেখছি। হ্যাঁ, অনেকে ধারণা করে নিছো আজকে যে কোষ বিভাজনটা পড়াবো সেটা আমরা 3 রকম দেখছি। প্রথম যেটা সরাসরি বিভাজিত হয়ে গেছে,
সেটাকে বলা হয় অ্যামাইটোসিস। প্রথম একটা অ্যামাইটোসিস দেখছি, তারপরেরটা একটা দেখছি মাইটোসিস, আর একটা হচ্ছে মিওসিস। তাহলে কোষ বিভাজন কত প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস। এবার প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আসা যাক অ্যামাইটোসিস। অ্যামাইটোসিস কোষ বিভাজনটা ব্যাকটেরিয়া, অ্যামিবা, ইস্ট ইত্যাদি এককোষী প্রাণীতে সংগঠিত হয়। আর এই এককোষী প্রাণীগুলা অ্যামাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে বংশবৃদ্ধিও করে। এখন এই অ্যামাইটোসিস প্রক্রিয়াটায় প্রথমে কি হয়, এই যে ভিতরে ছোট করে যে কালো অংশটা দেখছে এটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা স্পষ্ট বড় হবে কোষের। এই নিউক্লিয়াসটা স্পষ্ট বড় হওয়ার পরে এটা যে আস্তে করে ভিতরের দিকে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে করে, এটা যদি একটা নিউক্লিয়াস হয় তাহলে এই নিউক্লিয়াসের ভিতরের দিকে আস্তে করে নিউক্লিয়ার মেমব্রেনটা বাজ হয়ে ভিতরের দিকে ঢুকতে থাকে। তারপরে এটা কি করে, কোষটি এই নিউক্লিয়াস যখন বিভাজিত হয়ে ভিতরের দিকে যায়, ঠিক তখনই সাইটোপ্লাজমটাও আস্তে আস্তে, তোমরা যদি একটু দেখো বাইরের যে সাদা অংশটা সেটা হচ্ছে সাইটোপ্লাজম, এটাও ভিতরের দিকে আস্তে আস্তে সংকুচিত হতে থাকে। আর কোষটি যখন আস্তে, এটা একটা কোষ আস্তে এইভাবে হয়ে যায়, এটা একটা ডাম্বেল আকৃতি, আমরা যে ব্যায়াম করে যে ডাম্বেল আকৃতি ধারণ করে। তারপরে এই যে ভাঁজ আস্তে আস্তে এক সময় এই ডাম্বেল আকৃতি নিউক্লিয়াস প্রথমে দুইটা বিভাজিত হয়ে যায়, তারপরে সাইটোপ্লাজমটাও একই সময় বিভাজিত হয়ে একটা কোষ থেকে দুইটি কোষে বিভক্ত হয়ে যায়। এখন এই বিভাজন প্রক্রিয়া তোমরা যদি একটু খেয়াল করো, একটা কোষের যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমটা আছে এটা সরাসরি দুইটা ভাগে বিভক্ত হয়ে যায়। এই জন্য অ্যামাইটোসিসকে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক মাইটোসিস কোষ বিভাজন নিয়ে। মাইটোসিস কোষ বিভাজনে আমি তোমাদের একটু প্রথমে জানা নেই, কোষ বিভাজনে যে কোষটি বিভাজিত হয়, যে কোষটা বিভাজিত ভেঙে যাবে সেটা হচ্ছে মাতৃকোষ। আর মাতৃকোষ বিভাজিত হওয়ার পর যে কোষগুলো উৎপন্ন হয়, এখানে দুইটা কোষ উৎপন্ন হয়েছে, যে যদি দুই বা ততোধিক হতে পারে, যে নতুন কোষগুলো উৎপন্ন হয় ওইগুলোকে বলা হয় অপত্য কোষ। তাহলে যে কোষ বিভাজনে যে কোষটা বিভাজিত হয় সেটা হচ্ছে মাতৃকোষ, আর কোষ বিভাজনের পরে যে নতুন কোষ উৎপন্ন হয় সেগুলো হচ্ছে অপত্য কোষ। এখন প্রিয় শিক্ষার্থীরা, মাইটোসিস কোষ বিভাজনটা জীবের দেহকোষে সংগঠিত হয়, উন্নত প্রাণীর আর উদ্ভিদের দেহকোষে সংগঠিত হয়। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়ায় আমি এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোমগুলো থাকে, এগুলো হচ্ছে ছোট ছোট যেগুলো আছে এগুলো হচ্ছে ক্রোমোজোম। এখন এই কোষ বিভাজন প্রক্রিয়ায় তোমরা যদি একটু খেয়াল করো, এটা একটা নিউক্লিয়াসটা যদি এটা নিউক্লিয়াস হয়, তুমি দেখো এটা আস্তে আস্তে বিভাজিত হয়েছে, তাহলে কয়বার ভাঙছে? যে একটা নিউক্লিয়াস ভাঙি শেষে কিন্তু দুইবার হয়েছে, তাহলে কয়বার ভাঙছে? একবার ভাঙলে দুইবার, তাহলে নিউক্লিয়াসটা একবার বিভাজিত হয়। নিউক্লিয়াসটা কি একবার বিভাজিত হয়। আবার তোমরা যদি একটু খেয়াল করো, ক্রোমোজোমটা, এই তো ক্রোমোজোম, ধরো এই ক্রোমোজোমটা লম্বালম্বি, মানে মাঝখান দিয়ে মনে যে বিভাজিত হয়েছে, মাঝখান দিয়ে আস্তে করে ছিঁড়ে গেছে। ক্রোমোজোমও এখানে দুইটা আস্তে করে একটা মাঝখান দিয়ে লম্বা করে যে বিভাজিত হয়েছে, লম্বালম্বি ভাবে বিভাজিত হয়ে একটা থেকে চারটা, দুইটা থেকে চারটা হয়ে দুইটা করে একটা বসে গেছে। তাহলে লম্বালম্বি ভাবে ক্রোমোজোম একবার বিভাজিত হয়েছে। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার আর ক্রোমোজোমটি একবার বিভাজিত হয়, ওটা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া মাতৃকোষ আর অপত্য কোষের মধ্যে মিল আর অমিল, তুমি যদি একটু মিল আর অমিল খুলো দেখবা যে এখানে মাতৃকোষের যে আকার অপত্য কোষেরও আকার একই, এটা মিল। আবার মাতৃকোষে ক্রোমোজোম দেখতে যেরকম অপত্য কোষেও একই রকম, তাহলে মিল, অমিল নেই। আর মাতৃকোষ আর অপত্য কোষের আকৃতি ও গুণাগুণ একই রকম, যেটা আমরা বলছিলাম, তাহলে এখানে একই রকম, ঠিক আছে। তাহলে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়াটা কি, যদি আমি কথাগুলো একটু
মিল করে নিয়ে তোমরা একটা উত্তর পাইবে। মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সম গুণসম্পন্ন, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। এখানে দেখো দুইটি অপত্য কোষের সৃষ্টি করে, সে কোষ বিভাজন প্রক্রিয়াটাকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। তাহলে মাইটোসিস কোষ বিভাজনটা হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সমগুণ সম্পন্ন, সমসংখ্যক বিশিষ্ট ক্রোমোজোম বিশিষ্ট, সমসংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট দুইটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে মাইটোসিস কোষ বিভাজন বলে। এখন আমি বলছিলাম এই যে মাইটোসিস কোষ বিভাজনটা উন্নত প্রাণীর ও উদ্ভিদের দেহকোষে সংগঠিত হয়। আর এই যে বিভাজনটা এটা দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটায়। এছাড়া এই কোষ বিভাজনটা বাজক টিস্যুর সংখ্যাটাও বৃদ্ধি করে। উদ্ভিদের যে বাজক টিস্যু আছে এটা সংখ্যাটা বৃদ্ধি করে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসা যাক তাহলে এই মাইটোসিসটা কোথায় হয়। আমি তো একটা বলিয়ে দিছি, এটা জীবের দেহকোষে ঘটে। এখন তোমরা একটু খেয়াল করো, আমরা যে উদ্ভিদ বলি, উদ্ভিদের বর্ধনশীল অংশ কোন অংশগুলো বাড়ে একটু যদি খেয়াল করো। যেহেতু মাইটোসিসটা উদ্ভিদের দৈর্ঘ্য প্রস্থে বৃদ্ধি ঘটায়, তাহলে উদ্ভিদের বর্ধনশীল অংশটা একটু যদি খেয়াল করো, এটা হচ্ছে আমরা যদি উদ্ভিদের যে অংশগুলো বাড়ে সেটা হচ্ছে ভ্রূণমুকুল, তোমরা দেখতেছো বোর্ডে, কাণ্ডটা বাড়ে, আর হচ্ছে মূলের অগ্রভাগটা বাড়ে। তাহলে উদ্ভিদের কোন কোন অঞ্চলে বৃদ্ধি পায়? ভ্রূণমুকুল, কাণ্ড, মূলের অগ্রভাগ। তাহলে মাইটোসিসটা উদ্ভিদের এই যে ভ্রূণমুকুল, কাণ্ড, মূলের অগ্রভাগে সংগঠিত হয়। আর এছাড়া মাইটোসিসটা প্রাণীদের দেহকোষ গুণের পরিবর্তনের সময়, নিম্ন শ্রেণীর প্রাণীর উদ্ভিদ ও প্রাণী ও উদ্ভিদের অজননের সময় এই ধরনের বিভাজন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এই কোষ বিভাজনের ফলে প্রাণী উদ্ভিদের দেহটা বৃদ্ধি পায় কোন দিকে বলছিলাম? দৈর্ঘ্য আর প্রস্থে বৃদ্ধি পায়। আমরা তো এবার এতক্ষণ জানছিলাম মাইটোসিসটা কোথায় সংগঠিত হয়। এবার আমরা জানবো প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ ও প্রাণী দেহের কোন কোন অংশে মাইটোসিস ঘটে না বা সংগঠিত হয় না। তোমরা মনে রাখবে যে প্রাণীদের স্নায়ু টিস্যুর স্নায়ু কোষ, আমরা যে স্নায়ু টিস্যু সম্পর্কে পড়ছিলাম ওইটার স্নায়ু কোষ, আমরা এখানে মস্তিষ্ক যেটা দেখেছি এখানে স্নায়ু কোষ দ্বারা গঠিত। তারপরে হচ্ছে স্তন্যপায়ী প্রাণীর লোহিত রক্তকণিকা, যে রক্তকণিকা তিনটা, একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এর মধ্যে লোহিত রক্তকণিকা যেটা, আর হচ্ছে অনুচক্রিকা, এবং উদ্ভিদের স্থায়ী টিস্যু যেটা, ওই কোষে স্থায়ী টিস্যুর কোষে মাইটোসিস সংগঠিত বা মাইটোসিস বিভাজন ঘটে না। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা 3 নম্বর যে কোষ বিভাজনটা সেটা হচ্ছে মিওসিস কোষ বিভাজন। এটা সম্পর্কে যদি একটু খেয়াল করি, এখানে মাতৃকোষ আছে, অপত্য কোষ আছে। তোমরা যদি দেখো এখানে মাতৃকোষ থেকে 4টা অপত্য কোষ উৎপন্ন হয়েছে। এখন এখানে একটা তোমরা একটু খেয়াল করো, মাতৃকোষ আর অপত্য কোষের মধ্যে মিল আর অমিল। তোমরা যদি অবশ্যই খেয়াল করো এখানে মিল আর অমিল দেখতে পাচ্ছ। এখন দেখো এখানে 4টা ক্রোমোজোম, এখানে 2টা করে হয়ে গেছে, আকারও পরিবর্তন হয়েছে, তাহলে মিল আর অমিল আছে। হ্যাঁ, আর হচ্ছে মাতৃকোষ অপত্য কোষের আকৃতি ও গুণাগুণ কি একই রকম? যদি দেখো, আমরা তো একটু আগেই বলছিলাম যে এখানে ক্রোমোজোমটা পরিবর্তন হয়ে গেছে, আবার ক্রোমোজোমের যে গুণাগুণটা আমরা গুণাগুণ বোঝানোর জন্য ক্রোমোজোমগুলোকে একটা রং দেওয়া হয়েছে, দেখো রংগুলো পরিবর্তন হয়েছে, মিস হয়ে গেছে, তাহলে গুণাগুণটাও পরিবর্তন হয়েছে। তাহলে হ্যাঁ, গুণাগুণ একই রকম নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, মিওসিস কোষ বিভাজনটা কি মনে রাখবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি এখানে একটু খেয়াল করো, এটা একটা মাতৃকোষ, এই মাতৃকোষের এটাও নিউক্লিয়াস, আমি নিউক্লিয়াসটা এখানে দেখানো হয়েছে, নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম। তোমরা আগে প্রথমে নিউক্লিয়াসটা একটু খেয়াল করো, এই নিউক্লিয়াসটা এটাও একটা নিউক্লিয়াস,
একটা নিউক্লিয়াস ভাঙলে কয়টা হয়? দুইটা। ধরো এ একটা একটা এ একটা ভাঙি প্রথমে এসে কয়টা? দুইটা। দুইটা নিউক্লিয়াস এসে তোমরা যদি বোর্ডে খেয়াল করো, একটা ভাঙি দুইটা, তারপরে তাহলে এখানে একবার বিভাজিত হয়েছে, তারপরে এই দুইটা আবার বিভাজিত হয়ে কয়টা হয়েছে? চারটা। তাহলে নিউক্লিয়াস ভাঙছে দুইবার, প্রথমে একবার দুইটা গেছে, তারপরে আবার দুইটা থেকে চারটা, তাহলে নিউক্লিয়াস ভাঙছে দুইবার। কিন্তু ক্রোমোজোম যদি একটু খেয়াল করো, এখানে ক্রোমোজোম চারটা লম্বালম্বি বিভাজিত হচ্ছে, ক্রোমোজোমটা বিভাজিত হচ্ছে। প্রথমে দেখো এখানে চারটা, এটাও এখানেও চারটা, এখনো কিন্তু বিভাজিত নেই, এদের কিন্তু সংযুক্ত আছে এক জায়গায়, ভাঙে না এখন। এই চারটা থেকে যখন নিউক্লিয়াস দুইটা হয়ে গেছে, তখন চারটা থেকে দুইটা করে প্রত্যেকটা চলে গেছে। যাওয়ার পরে যখন নিউক্লিয়াস আরেকবার ভাঙে চারটা হয়েছে, তখন ক্রোমোজোমটাও এবার বিভাজিত হয়েছে। এখানে একবার বিভাজিত হয়ে দুইটা থেকে চারটা হয়ে প্রত্যেকটা করে দুইটা গেছে, এখানে দুইটা থেকে চারটা হয়ে দুইটা করে প্রত্যেকটা অপত্য কোষে দুইটা করে গেছে। তাহলে এখানে ক্রোমোজোমটা ভাঙছে একবার। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি ভাঙে পরপর দুইবার, নিউক্লিয়াস ভাঙে কয়বার বলছি? দুইবার, কিন্তু ক্রোমোজোমের বিভাজন হয় একবার, সেটা হচ্ছে মিশ্রিত কোষ বিভাজন। আর এই কোষ বিভাজনে তোমরা যদি একটু খেয়াল করো, মাতৃকোষী ক্রোমোজোম সংখ্যাটা হচ্ছে চারটা, আর আমি এখানে দেখাচ্ছি দুইটা বোঝানোর ক্ষেত্রে অপত্য কোষে। তাহলে এই কোষ বিভাজন প্রক্রিয়ায় অপত্য কোষী ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষী ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়ে যায়। তাই মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। তাহলে মিউসিস কোষ বিভাজনটা কি? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষের নিউক্লিয়াসটি পরপর দুইবার, কিন্তু ক্রোমোজোমটি একবার বিভাজিত হয়ে চারটি অপত্য কোষের সৃষ্টি করে এবং অপত্য কোষী ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়, ওই বিভাজনটাকে বলা হয় মিউসিস কোষ বিভাজনের মিউসিস কোষ বিভাজন। যেহেতু এই বিভাজনে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের অর্ধেক হয়ে যায়, তাই মিউসিস কোষ বিভাজনকে হ্রাসমূলক বিভাজনও বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো এতক্ষণ পর্যন্ত জানছি যে কোষ বিভাজনের প্রকারভেদগুলো নিয়ে। আমরা তিনটা কোষ বিভাজন বলছিলাম, একটা হচ্ছে অ্যামাইটোসিস, আরেকটা হচ্ছে মাইটোসিস, আরেকটা হচ্ছে মিওসিস। এবার তোমরা একটু বলো তো, এই যে ছোট চারা গাছটি বড় হচ্ছে কিভাবে? এই তিনটা কোষ বিভাজনের মধ্যে কোনটা? হ্যাঁ, আমি তো বলে দিছি, সরি। এটা কোষ বিভাজনের ফলে বড় হচ্ছে। এখন বলো তো, কোন বিভাজনের ফলে উদ্ভিদের দৈহিক বৃদ্ধি হয়? হ্যাঁ, অনেকে বলতে পারতেছো মাইটোসিসের কারণে। মাইটোসিস কোষ বিভাজনের কারণে দৈহিক বৃদ্ধি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মাইটোসিস কোষ বিভাজনের সম্পর্কে একটু ধারণা পাবো। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়া, এই কোষ বিভাজন প্রক্রিয়াটা একটা পর্যায়, এটা পর্যায়ক্রমিক বিভাজন। এটা দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়। মাইটোসিস কোষ বিভাজনটা দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়। কোষের যে নিউক্লিয়াস প্রথমে দুইটা পর্যায়ের মধ্যে প্রথমে নিউক্লিয়াসটা বিভাজিত হয়, তারপরে সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। তো নিউক্লিয়াসের যে বিভাজনটা, এটা একটা পর্যায়, এটাকে বলা হয় নিউক্লিয়াসের বিভাজন বলা হয় ক্যারিওকাইনেসিস। তারপরেই সাইটোপ্লাজমের বিভাজনটা হবে। তো সাইটোপ্লাজমের বিভাজনের পর্যায়টাকে বলা হয় সাইটোকাইনেসিস। তাহলে মাইটোসিস বিভাজন দুইটা পর্যায়ে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস আর একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্যারিওকাইনেসিসটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিসটা হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন। আর এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, এটা দাফে দাফে সংগঠিত, একটার পর একটা। এই যে আবার বলছি ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, বিভাজনের পূর্বে নিউক্লিয়াসটা, এই যে কোষের নিউক্লিয়াসটা কিছু প্রস্তুতি গ্রহণ করা লাগে। আমরা যে এরকম স্কুলে যাওয়ার আগে দিয়ে পূর্ব প্রস্তুতি নিই, ঠিক মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজনের পূর্বে মাতৃকোষের নিউক্লিয়াসটা কিছু প্রস্তুতি গ্রহণ করে। এই যে প্রস্তুতি গ্রহণ করে, এটাকে বলা হয় ইন্টারফেজ। প্রথমে বলছে এটা ধারাবাহিক পর্যায়ে সম্পূর্ণ হয়, পর্যায়ভাবে সম্পূর্ণ হয়। তাহলে প্রথম যে বিভাজনটা, সেটা হচ্ছে ক্যারিওকাইনেসিস। এটা একটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে সংগঠিত হয়।
এই যে জটিল প্রক্রিয়াটাকে বোঝানোর সুবিধার্থে 5টি ধাপে বিভক্ত করা হয়েছে। তা মাইটোসিসের ধাপ কয়টা বলছি? 5টা। প্রথমটা হচ্ছে প্রোপেজ, পরেরটা হচ্ছে প্রোমেটাফেজ, 1 নাম্বারটা প্রোপেজ, 2 নাম্বারটা হচ্ছে প্রোমেটাফেজ, 3 নাম্বারটা হচ্ছে মেটাফেজ, 4 নাম্বারটা হচ্ছে অ্যানাফেজ, 5 নাম্বারটা হচ্ছে টেলোফেজ। তাহলে মাইটোসিস প্রক্রিয়ার যে ক্যারিওকাইনেসিসের ধাপ কয়টি? 5টি। প্রথম প্রোপেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো আমরা এবার এই ধাপগুলার ব্যাখ্যা সম্পর্কে জানব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এবার তোমাদের প্রোপেজ ধাপ সম্পর্কে বলবো। প্রোপেজ ধাপটা হচ্ছে মাইটোসিসের সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। তোমরা যদি এবার এখানে একটু খেয়াল করো, প্রোপেজ ধাপের পূর্বে মাতৃকোষের অবস্থা, এখানে 2টা ছবি দেখানো হয়েছে, মাতৃকোষের অবস্থাটা, আর পরের চিত্রটা দেখানো হয়েছে প্রোপেজ ধাপের শুরুতে মাতৃকোষের অবস্থা। এছাড়া এখানে এই যে ডট ডট করে দেওয়া আছে, এটা হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন, মানে নিউক্লিয়াসের পর্দাটা। এই ছোট যে বিন্দুটা দেখতেছো, এটা হচ্ছে নিউক্লিওলাস, এগুলো হচ্ছে ক্রোমোজোম। এখন তোমরা একটু খেয়াল করবা, এই যে প্রোপেজ ধাপের পূর্বে ও শুরুতে কি ধরনের পরিবর্তন লক্ষ্য করো তোমরা যে একটু খেয়াল করো, তোমরা মনে রাখবে এই ধাপে আসে যে লক্ষণগুলো দেখবা, পরিবর্তনগুলা, সেটা হচ্ছে নিউক্লিয়াসটা আকারে বড় হবে। এরপরে নিউক্লিয়াসের ভিতরে যে ক্রোমোজোমগুলো আছে, এগুলা তখন পেঁচানো থাকে, এগুলাকে বলা হয় নিউক্লিয়ার জালিকা। নিউক্লিয়ার জালিকা থেকে পানিটা বিয়োজিত হয়। বিয়োজিত হওয়ার পর নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি হয়। নির্দিষ্ট সংখ্যক কি হয়? তখন ক্রোমোজোমটা সৃষ্টি হয়। ওই ক্রোমোজোমগুলো পরে লম্বালম্বি 2 ভাগে বিভক্ত, প্রত্যেকটা এর যে লম্বালম্বি 2টা ভাগে বিভক্ত হয়, এটা হচ্ছে ক্রোমাটিড। ক্রোমাটিডগুলো তখন বিচ্ছিন্ন হয় না, একটা জায়গায় সংযুক্ত থাকে, এটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো সেন্ট্রোমিয়ার মধ্যে সংযুক্ত থাকে। এটা হচ্ছে প্রোপেজ ধাপে। নিউক্লিয়াসটা আকারে বড় হবে, নিউক্লিয়ার জালিকা থেকে এটা পানিটা বিয়োজিত হওয়ার পরে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম, যে সুতার মতো অংশ দেখা যায়, এগুলো হচ্ছে ক্রোমোজোম। ক্রোমোজোমটা লম্বালম্বি বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে, আর ক্রোমাটিডটা একটা জায়গায় সংযুক্ত থাকে, সেটা হচ্ছে সেন্ট্রোমিয়ার। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার প্রোপেজ ধাপের গুরুত্ব সম্পর্কে একটু তোমরা জানবে। উন্নত শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীর দৈহিক বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোসিসের ক্যারিওকাইনেসিস পর্যায়ে যে প্রথম ধাপটা, সেটা হচ্ছে প্রোপেজ ধাপ। এই ধাপে এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। প্রোপেজ ধাপটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী ধাপ। এই ধাপে কিছু কাজ হয়, সেটা হচ্ছে ক্রোমোজোমটা গঠন হয়, ক্রোমাটিড গঠিত হয়, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দাটা বিলুপ্ত ঘটে, আর হচ্ছে ক্রোমাটিড দ্বয়ের স্পাইরালেশন হয়। এই ধাপে আসি, নিউক্লিয়াসটা আকারে কি হয়? বড় হয়। নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার জালিকাগুলো পেঁচানো থাকে, এগুলা থেকে পানি বিয়োজিত হয়ে নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম গঠিত হয়। ক্রোমোজোম 2টা পরবর্তীতে লম্বালম্বি 2 ভাগে বিভক্ত হয়ে ক্রোমাটিড গঠন করে। ক্রোমাটিড 2টা সেন্ট্রোমিয়ারে সংযুক্ত থাকে। এভাবে মাইটোসিসের প্রোপেজ ধাপটি উদ্ভিদের বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ পর্যন্ত যতটুকু আলোচনা করছি, তার উপর তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, কোষ বিভাজন কি? প্রথম একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে, মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয় কেন? তো আমি আশা করি তোমরা আমার ভিডিওতে দেখে অথবা বই থেকে এই 2টি প্রশ্নের উত্তর বের করে নিতে পারবে। তো এই কাজটা করার জন্য তোমরা এখন ভিডিওটা বন্ধ করে খাতাতে উত্তরটা করো, পরবর্তী আমার বলা উত্তরের সাথে মিলিয়ে নিবে। হ্যাঁ শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নটা ছিল কোষ বিভাজন কি? তোমরা যদি অনেকে হয়তো ইতিমধ্যে লিখে নিছো, কোষ বিভাজনটা হচ্ছে যে প্রক্রিয়া একটি কোষ বিভাজিত হয়ে 2 বা ততোধিক নতুন কোষের সৃষ্টি করে, সে প্রক্রিয়াটাই হচ্ছে কোষ বিভাজন।
2 নম্বর প্রশ্নটা হচ্ছে মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে কেন? মাইটোসিস বিভাজনকে সমীকরণিক বিভাজন বলে কেন? হ্যাঁ, অনেকে হয়তো উত্তরটা করে নিতে পেরেছো। আমরা যদি মাইটোসিসের সংজ্ঞাটা একটু খেয়াল করি, মাইটোসিস ছিল, ওইখান থেকে বলা যায় যে কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষীয় নিউক্লিয়াসটি একবার ও ক্রোমোজোম একবার বিভাজিত হয়ে সম আকৃতির, সম গুণ সম্পন্ন, সমসংখ্যক বৈশিষ্ট্য সম্পন্ন দুইটি অপত্য কোষের সৃষ্টি করে। সেই কোষ বিভাজনটিকে বলা হয় মাইটোসিস কোষ বিভাজন। এই কোষ বিভাজন প্রক্রিয়ায় মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা আর অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা সমান, গুণাগুণ সমান বিধায় মাইটোসিস কোষ বিভাজনকে ইকুয়েশনাল বিভাজন অথবা সমীকরণিক বিভাজন বলা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখন বাড়িতে আসো, অ্যাসাইনমেন্টের কাজ চলতেছে, সবাই জানো, বাড়িতে থাকবে। তোমাদের স্কুল থেকে দেওয়া অ্যাসাইনমেন্টগুলা তোমরা বাড়িতে বসে সুন্দর করে তৈরি করবে, আর যে তারিখে বলা হয়েছে জমা দেওয়ার জন্য ওই তারিখে জমা দিবে। মহামারী এখন চলতেছে, সবাই জানো যে মহামারীর কারণে, করোনা ভাইরাসের মহামারীর কারণে আমাদের যে বাইরে যাওয়া কম যাওয়াটাই ভালো। তোমরা বাইরে কম যাবে, আর যদি যাও তাহলে মাস্কটা ব্যবহার করবে। আর আমাদের বিদ্যালয় আসার সময় অবশ্যই প্রত্যেক শিক্ষার্থী মাস্ক পরিধান করে আসবে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা কামনা করে ক্লাসে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।